সুব্রত ঠাকুর গাইঘাটার প্রার্থী। একেবারে আমরা জানি মতুয়াগড়ে শান্তনু ঠাকুর তাকে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে এবং আমরা জানি যে 2026-এর বিধানসভা নির্বাচনে এই মতুয়া ভোট একটা বড় মানে বড় ফ্যাক্টর এবং যেটা দেখা গেল যে এসআইআর এর ফলে মতুয়াদের একটা বড় অংশের নাম কিন্তু বাদ চলে গেল। এমনকি আমরা দেখেছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে শান্তনু ঠাকুর একটা দূরত্ব তৈরি হলো যে তাদেরকে সিএর মাধ্যমে বা বলা যেতে পারে যে ক্যাম্প তৈরি করা এবং ক্যাম্প তৈরি করে তাদেরকে নাগরিকত্ব দেয়া এবং এটা পার্টির ইন্টারনাল সার্ভেতে উঠে আসে যে এই মতুয়াগড়ের একটা বড় অংশ অন্তত 8 থেকে 10% নাম মানে বলা যেতে পারে বাদ চলে গেল, চলে যায় এসআইআর এর ফলে। তারপর আমরা দেখি যে ইন্টারনাল যে সার্ভে হয় তারপর শান্তনু ঠাকুরকেই পুরো দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হয় এবং আমরা যেটা দেখলাম যে তার ভাই সুব্রত ঠাকুর যেরকম গাইঘাটায় প্রার্থী হয়েছেন, মতুয়াগড়ে আমরা যে তুমি নাম যে কয়েকটা বললে বেশ কিছু চমক আমরা দেখতে পাচ্ছি একদমই। এবং মতুয়াগড় সম্পর্কে সুজয় আমরা যদি আলোচনায় আসি, এর ইতিহাস কিন্তু অনেকটা পুরনো। যখন বীণাপানি দেবী বেঁচে ছিলেন আমরা দেখেছি যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মতুয়াগড়ে গেছেন, একাধিক সভা করেছেন, এমনকি ঠাকুর বাড়ির উঠোনে পুলিশ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের কাজিয়াকে কেন্দ্র করে পরিবারের মধ্যেও সেই কলহ ঢুকে গেছে। এখন এই মুহূর্তে মতুয়াগড়ে গেলে দেখা যায় যে দুটো পাশাপাশি মন্দির রয়েছে, যেখানে বিজেপি সমর্থিত মানুষ কয়েকজন আসেন, যেখানে বিজেপির দিকে যে মন্দিরটা রয়েছে, এবং তৃণমূল সমর্থিত মানুষরা আসেন যেখানে মমতা বালা ঠাকুরের যে উঠোনটা রয়েছে। সুতরাং সেই জায়গাকে কেন্দ্র করে মতুয়াদের ভোট কার দিকে বেশি যাবে, এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন উঠে আসছে সুজয়। কারণ প্রচুর অংশের মানুষের নাম যেমন বাদ পড়েছে, তুমি বলছো এখনো জুডিকেশনে রয়েছে বেশ কিছু নাম, তেমনি যারা ঠাঁই পেয়েছেন তাদের মধ্যেও কি এই নিশ্চয়তাটা এসেছে যে আমরা আগামী দিনে নাগরিকত্বটা পাবো তো, আমরা এই দেশের বাসিন্দা হব তো, ভোটাধিকার পাবো তো, এই অনিশ্চয়তাটাও কিন্তু রয়েছে। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা নিয়ে একেবারে মতুয়াগড়ে চর্চা চলছে যে শেষ পর্যন্ত আমরা আমাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারবো তো। এবং আমরা যেটা দেখছি যে এই যে নাম যে বাদ যাওয়া মতুয়াগড়ে, স্বয়ং প্রধানমন্ত্রীর বাসভবনে এই শান্তনু ঠাকুর গিয়ে অভিযোগ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে এবং শান্তনু ঠাকুর এটা ভালোভাবে বুঝতে পাচ্ছেন যে যেরকমভাবে সংখ্যালঘুদের একটা বড় অংশের নাম এই যে 60 লক্ষ বিচারাধীন নামের মধ্যে আছে, ঠিক মতুয়া অধ্যুষিত এলাকায় বিশেষ করে উত্তর 24 পরগনার ওই বনগাঁ লোকসভা, স্বরূপনগর, গাইঘাটা, তো সেটা নিয়ে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারপরে আমরা যেটা দেখলাম যে জরুরি ভিত্তিতে প্রচুর তারা ক্যাম্প করলো এবং সিএর মাধ্যমে তাদেরকে বেশ কিছু জায়গায় কিন্তু নাগরিকত্ব সার্টিফিকেট বিলি হলো। এখন দেখার বিষয় যে ফর্ম, সুজয় তুমি দেখিয়েছিলে যে ফর্ম বেরিয়েছিল, সেখানে 100 টাকা দিয়ে সেই ফর্ম তুলে সেই ফর্ম ফিল আপের কথা পর্যন্ত বলা হয়েছিল এবং তারপর সেই ফর্ম প্রচুর বিক্রিও হয়েছিল, ফর্ম নিয়েও ছিল। এখন দেখার বিষয় যে চূড়ান্ত তালিকায় মতুয়াদের কতটা তারা রিকভারি করতে পারে। যদিও শান্তনু ঠাকুর ইতিমধ্যেই বলেছে যে তাদের যে শতাংশ ভোট বাদ চলে গিয়েছিল তার অনেকটাই তারা রিকভারি করতে পেরেছে বলে দাবি করেছে। বেশ, এবং কতটা রিকভারি করতে পেরেছে সেটা তো মে মাসের 4 তারিখে বোঝা যাবে যে কতটা রিকভারি হলো। এবার বাকি নামগুলো পড়ি। স্বরূপনগর শ্রী তারক সাহা, হাবড়া দেবাশিস মণ্ডল, অশোকনগর ডক্টর সময় হীরা, বীজপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র কিন্তু এই বীজপুর, সেখানে শ্রী সুদীপ্ত দাস, জগদ্দল শ্রী রাজেশ কুমার আইপিএস। নোয়াপাড়াতে প্রার্থী হচ্ছেন অর্জুন সিং। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা সুজয়ের কাছে যাব, সুজয়, লোকসভা ভোটের আগে অর্জুন সিং এর নামে ব্যারাকপুরে পোস্টার পড়েছিল দল বদলুর ওপর ভরসা রাখি না, এবং তারপরে কি ফলাফল হয়েছিল আমরা সবাই জানি, অর্জুন সিং জিততে পারেননি। তার মানে কি এবার নোয়াপাড়াতে তার অগ্নি পরীক্ষা? একেবারে তাই, তার মরণ বাচনের লড়াই। এক হচ্ছে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং তৃণমূল কংগ্রেস আমরা জানি যে 2024-এর লোকসভা নির্বাচন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করলেন। যখন অর্জুন সিংয়ের নামটা বাদ চলে গেল, একদম ব্রিগেড থেকে তিনি চলে গেলেন দিল্লি এবং যেহেতু তিনি তার সঙ্গে বিজেপির অনেক কেন্দ্রীয় মন্ত্রীর একটা অত্যন্ত ভালো সম্পর্ক, তাদের সঙ্গে যোগাযোগ বাড়ালেন এবং তিনি দিল্লিতে ফের বিজেপিতে যোগদান করলেন এবং দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে কনফিডেন্সে নিয়ে তিনি ব্যারাকপুরে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেন, কিন্তু হেরে গেলেন। এবার হারলেন, পার্থ ভৌমিকের কাছে তিনি হেরে গেলেন এবং এবার যেটা খুব উল্লেখযোগ্য বিষয়,
তৃণমূল কংগ্রেসের তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নোয়াপাড়াতে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে ব্যারাকপুরে আমরা যেটা দেখলাম যে সেখানে কিন্তু তিনি চেয়েছিলেন ব্যারাকপুরে দাঁড়াতে, কিন্তু ব্যারাকপুরে তাকে প্রার্থী না করে আমরা বলে দিই প্রার্থীর নামটা আজকে ঘোষণা করা হয়েছে। ব্যারাকপুরে প্রার্থী হচ্ছে কৌস্তব বাগচি। তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কংগ্রেস থেকে শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কৌস্তব বাগচি। তাকে প্রশ্ন করেছিলাম আমরা, তিনি যখন এসেছিলেন, যে তিনি শুভেন্দু ঘনিষ্ঠ বলে কি তার বিরুদ্ধে কোনো রকম কোনো রাগ রয়েছে দলের কারো, নাকি অন্য রকম কোনো সম্পর্ক, কারণ তাকে রাজ্য কমিটিতে রাখা হয়নি, কেন এই প্রশ্নটা উঠে এসেছিল। কিন্তু ব্যারাকপুরে দল তাকে টিকিট দিল, মুখোমুখি লড়াই রাজ চক্রবর্তীর সঙ্গে। কতটা জমজমাট ব্যারাকপুর? একেবারে এই ব্যারাকপুর আসনটি যদি বলি, ব্যারাকপুর টোটাল সাংগঠনিক জেলা বা শিল্পাঞ্চলে এই আসনটি একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের চান্স আছে অবশ্যই, কারণ এখানে একটা বড় অংশের অবাঙালি ভোট আছে যেটা বিজেপির পক্ষে। আর তুমি যেটা বললে একেবারে তাই, নতুন যে রাজ্য কমিটি ঘোষণা হয়েছিল তাকে কিন্তু 2021-এও দল টিকিট দেয়নি বিধানসভা নির্বাচনে। তারপর যে নতুন রাজ্য কমিটি হলো, সব থেকে একেবারে হইচই পড়ে গেল যে কেন তাকে 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 যুব মোর্চার রাজ্য সভাপতি করা যেত, বা তাকে অন্য কোনো বড় রাজ্য কমিটির দায়িত্ব দেওয়া যেতে পারত, বা ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি করা যেত। এই আজকে তার নাম ঘোষণা হতে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে। কিন্তু সুজয়, তুমি যেটা বলছো, ব্যারাকপুরের হিস্ট্রি যদি আমরা একটু দেখি, ব্যারাকপুরটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত বড় একটা নাম। আমরা শিলভদ্র দত্তকে এই কেন্দ্র থেকে জিততে দেখেছি, দীনেশ ত্রিবেদীকে আমরা এই কেন্দ্র থেকে জিততে দেখেছি, এবং পার্থ ভৌমিককে জিততে দেখেছি, অর্জুন সিংকেও জিততে দেখেছি, রাজ চক্রবর্তীকেও জিততে দেখেছি। কিন্তু বিষয়টা এরকম নয় যে একচেটিয়া এখানে প্রার্থী বেছে গেছে ব্যারাকপুর। লোকসভা বিধানসভা মিলে কখনো তৃণমূল কখনো বিজেপির ওপর ভরসা রেখেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটা কঠিন দশা, যেটা দেখা যায় সমস্ত চটকলগুলো বন্ধ হয়ে গেছে, কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। অর্জুন সিং বারবার যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সুফলটা কি ঘরে তুলতে পারবেন তিনি? এখন দেখার বিষয় যে কৌস্তব বাগচি একটা ইস্যু তারা এবারে ব্যারাকপুর থেকে তুলছে, দুটো ইস্যু গুরুত্বপূর্ণ তুলেছে। একটা হচ্ছে তুমি যেটা বললে একদম, এটা বিজেপির ইশতেহারেও তো জায়গা পাচ্ছে, যে আগে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে অবস্থা ছিল, যে কলকারখানা সেখানে যে রমরম করতো, সেটা কিন্তু এই সরকারের আমলে বরং বন্ধ হয়েছে। নতুন করে কোনো মানে একেবারে যে শিল্পাঞ্চল ছিল সেটা শ্মশানের রূপ নিয়েছে, যেটা বিজেপি একটা বড় ইস্যু করছে। আর একটা ইস্যু কৌস্তব বাগচির পক্ষ থেকে করা হচ্ছে। ইতিমধ্যেই ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হচ্ছে যে রাজ চক্রবর্তীকে নাকি তার বিধানসভা কেন্দ্রে দেখা যায় না। এমনকি এটাও বলছে যে রাজ চক্রবর্তী নাকি বহিরাগত। এমনকি এটাও বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা ভরসা রাখলেও তিনি বিগত 5 বছরে সেইভাবে কোনো উল্লেখযোগ্য কাজ করেনি। এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কৌস্তব বাগচি সাংবাদিক বৈঠক করে, যে ব্যারাকপুরে তিনি রাজ চক্রবর্তী কী কী বড় কাজ করেছে তার তিনি একটা শ্বেতপত্র প্রকাশ করুক।